আমার স্নেহ ছাত্রছাত্রী যারা ক্লাস 12-এ পড়ছো, সেমিস্টার 4 দেবে, তোমাদের জন্য এই যে এবিটি এর টেস্ট পেপার, সেখান থেকে আমি পরপর যে পেজগুলি সলভ করছি। আজকে পেজ নাম্বার AC 73, এর আগে AC 7, AC 15, AC 30, AC 50 এই সমস্ত পেজগুলো আলোচনা করা হয়েছে। আজকে AC 73। তো তোমরা জানো যে আমি 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেইগুলোর উত্তর কিন্তু এইভাবে ডায়েরিতে পরপর লিখে দিই। এটাও তোমাদেরকে রেকর্ডিং করে দেখিয়ে দেবো। তো যেহেতু পার্ট এ অর্থাৎ নতুন পেজ আলোচনা শুরু করছি, পার্ট এতে কিন্তু 3 নম্বরের প্রশ্নের সাথে 5 নম্বরের প্রশ্নও আছে। এই 5 নম্বরের এবং 3 নম্বরের প্রশ্নগুলি কোন বইতে ভালো আছে দেখো, এখানে প্রত্যেকটি বই খুলে আছে। এই প্রত্যেকটি বইয়ের সাহায্য নিয়ে কোন বইতে কোন উত্তরটি ভালো আছে আমি যদি প্রথমেই দেখি, তাহলে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। এটা মিশ্র সেন, অর্থাৎ এই যে এখানে অরুণাভ মিশ্র, রামকৃষ্ণ সেন, বইয়ের 30 পেজে। অর্থাৎ এগুলো তোমরা জানো, যারা অলরেডি আমার চ্যানেল ক্লাস দেখছো তারা জানো যে এগুলোর পিডিএফ আমি আগেই দিয়ে দিয়েছি। যদি কারোর এখনও পর্যন্ত পিডিএফ লাগে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনে দেওয়া নম্বরে, আমি পিডিএফগুলো পাঠিয়ে দিতে পারবো। তো এখানে আমরা শুরু করব সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তার আগে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশান এবং ভিডিওগুলো পাওয়ার জন্য। ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ সমুদ্র ভিগু। একদম খুব সংক্ষেপে, উপকূল অঞ্চলে খাড়া পাড় গঠিত ভূমিভাগ যখন প্রায় উল্লম্বভাবে বা ঝুলন্ত অবস্থায় জলভাগের উপরে অবস্থান করে তখন তাকে সমুদ্র ভিগু বলে। সমুদ্র ভিগু সৃষ্টির বিভিন্ন পর্যায়, যেমন প্রথমে খাঁজ সৃষ্টি। এখানে উপকূলভূমি যখন ক্রমশ খাড়া ঢালে সমুদ্রে মিশে জলের উচ্চসীমা নিম্নসীমার মধ্যবর্তী অংশে ক্রমাগত তরঙ্গের আঘাতে কোনো একটা জায়গাতে একটা খাঁজের সৃষ্টি হয়। এরপরে খাঁজ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকলে তখন একটা অংশ ভেঙে পড়ে এবং খাড়া পাড়ের সৃষ্টি হয়। এখানে দেখো, এই যে প্রথমে একটা খাঁজের সৃষ্টি হয়েছিল, তারপরে এই অংশটা খাড়া পাড়ের এই অংশটা ভেঙে পড়েছে, এইভাবে ভৃগুর সৃষ্টি হয়েছে। একদম অল্প কথায় লিখবে, এত উদাহরণ প্রকারভেদ কিন্তু দরকার নেই, কারণ আমাদেরকে এখন টার্গেট সমস্ত ভূমিরূপগুলো লিখতে হবে। দ্বিতীয় ভূমিরূপ তরঙ্গ কর্তৃত মঞ্চ। সমুদ্র তরঙ্গের আঘাতে ভৃগু ক্ষয়প্রাপ্ত হয়ে পশ্চাদপসারণ করলে সমুদ্র ভৃগুর পাদদেশ থেকে এটি মঞ্চ বা ঢালু সমতল পৃষ্ঠের সৃষ্টি হয়। একে তরঙ্গ কর্তৃত মঞ্চ বলে। উদাহরণ: উত্তর কোঙ্কণ উপকূলের আভাস নদীর দক্ষিণে 8 কিমি দীর্ঘ এবং 3 থেকে 4 মিটার উঁচু তরঙ্গ কর্তৃত মঞ্চ গড়ে উঠতে দেখা যায়। পরের ভূমিরূপ উত্থিত সমুদ্র মঞ্চ। বর্তমানে তরঙ্গ কর্তৃত মঞ্চের ওপরে কোনো সমুদ্র মঞ্চ অবস্থান করলে তাকে উত্থিত সমুদ্র মঞ্চ বলে। অ্যাকচুয়ালি খাঁজের এই অংশটাই পরবর্তী ক্ষেত্রে নিচের অংশটা যদি সমান হয়ে যায়, এই যে এই অংশটা, তখন কিন্তু এই যে মঞ্চের মতো গঠন হচ্ছে সেটাকেই বলছে তরঙ্গ কর্তৃত মঞ্চ। এইটা দেখলে আরও ভালো বুঝতে পারবে যে কেমন একটা মঞ্চের আকারে দাঁড়িয়ে আছে। উত্থিত মঞ্চ, এই বর্তমান তরঙ্গ কর্তৃত মঞ্চের উপরে কোনো সমুদ্র মঞ্চ অবস্থান করলে উত্থিত সমুদ্র মঞ্চ। পরবর্তী সমস্ত ভূমিরূপগুলো দিতে হবে বলে অল্প অল্প কথায়। এই ক্যাজমের উদাহরণ দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের নিউ দ্বীপপুঞ্জের মাটাপা ক্যাজম বিখ্যাত। এরপরে ক্ষুদ্র উপসাগর বা অগ্রভূমি নাও দিতে পারো, কিন্তু সমুদ্র গুহাটা দিতে হবে। ভৃগুতে ক্যাজম ক্রমশ প্রসারিত বিস্তৃত হয়ে কিংবা অগ্রভূমি তরঙ্গের আঘাতে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়ে অনেক সময় গুহার সৃষ্টি করে। ব্লো হোল অবশ্যই দিতে হবে। সমুদ্র গুহা ভেতরের দিকে ক্ষয় পেতে পেতে অনেক সময় গুহার ভেতরে বায়ুর চাপে ও শিলার উল্লম্ব ফাটল দারণ বরাবর জলের আঘাতে গুহার ছাদের কিছু অংশ ধসে যায়। এই যে এই অংশটা গুহা ভেতরের দিকে বিস্তৃত হয়েছে, এরপরে ছাদের একটা অংশ ধসে গেছে, এটাকে বলছে ব্লো হোল। ধসে যায়, ফলে গুহার ভেতরে ভূপৃষ্ঠ থেকে এক উল্লম্ব গর্তের সৃষ্টি হয়। গুহার মধ্যে সমুদ্র তরঙ্গ আঘাত করলে এরূপ গর্তের মধ্যে দিয়ে কিন্তু ছিটকে জল বাইরে বেরিয়ে আসবে, একে বলছে ব্লো হোল বা গ্লুপ। এরপরে জিও, একসময় যদি এই ছাদটা ভেঙে পড়ে, ক্রমাগত সমুদ্র তরঙ্গের আঘাতে একসময় গুহার ছাদ ধসে পড়ে এবং দীর্ঘ সংকীর্ণ প্রবেশপথের সৃষ্টি হয়, একে জিও বলে। সমুদ্র খিলান, খিলান তোমরা জানো এরকমভাবে একটা অংশ যখন এগিয়ে থাকে এবং এই যে অংশটা এগিয়ে আছে এরকম একটা গর্তের সৃষ্টি হলো, এই পাশে ওপাশ থেকেও একটা গর্তের সৃষ্টি হলো, দুটো গর্ত মিলে গেলে মাঝখানটা ব্রিজের মতো, একে বলে খিলান। খিলান আরও ছোট হলে তাকে বলে স্ট্যাক, স্ট্যাক আরও ছোট হলে স্ট্যাম্প। এখানটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা যারা চ্যানেলে আছো তারা অলরেডি জানো এগুলোর পিডিএফ আমার সুন্দর করে একদম ছবি সহ দেওয়া আছে। এই ছিল সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। পরের প্রশ্ন দেখো, 1 নম্বর হয়ে গেছে, 2 নম্বর। এখানে কিন্তু তোমাদের 3টে প্রশ্ন থাকবে, যদিও
এবিটিআর টেস্ট পেপারে এই পেজটিতে দুটি প্রশ্ন আছে। সমুদ্রবক্ষের সম্প্রসারণ তত্ত্বের সপক্ষে যুক্তিগুলি ব্যাখ্যা করো। বুক ইন্ডিয়ার বইতে 3 পাতাতে, এই যে বুক ইন্ডিয়ার বইতে 3 পাতাতে ভালো আছে, অর্থাৎ তোমরা অল্প কথায় পুরো সমস্ত পয়েন্টগুলো। সমুদ্রবক্ষের সম্প্রসারণ তত্ত্বের সপক্ষে যুক্তি, প্রসারণ বা বিস্তৃতিজনিত প্রমাণ, আগ্নেয় শিলার বয়স, মহাসাগরীয় ভূত্বক থেকে আগ্নেয় শিলার নমুনা সংগ্রহ করে তা থেকে জানা যায় যে মহাসাগরীয় শৈলশিলা থেকে অনুভূমিকভাবে যত দূরে যাওয়া যায় আগ্নেয় শিলার বয়স তত বাড়তে থাকে। অর্থাৎ এই যে অগ্নুদ্গম হচ্ছে এবং দুপাশে পাতগুলো সরে যাচ্ছে, যত দূরে যাওয়া যাচ্ছে, এখানে নূতন যেটা অগ্নুদ্গম হচ্ছে সেটা তো নূতন, আর যেটা দূরে চলে গেছে সেটা পুরাতন। সেই জন্যই বলছে যত দূরে যাওয়া যায় তত কিন্তু শিলার বয়স বাড়তে থাকে। এই শিলার দুপাশে আগ্নেয় শিলার বয়স অপেক্ষাকৃত কাছাকাছি, শৈলশিলার দুপাশের কাছাকাছি অংশের শিলার বয়স অপেক্ষাকৃত কম। এরপরে 2 নম্বর প্রমাণে চলে যাবে সামুদ্রিক অবক্ষেপের গভীরতা। চ্যালেঞ্জার অভিযান থেকে প্রাপ্ত সামুদ্রিক অবক্ষেপের তথ্য থেকে জানা যায় যে মধ্য সামুদ্রিক শৈলশিলার কাছে বা গভীর সমুদ্রে সামুদ্রিক অবক্ষেপের পরিমাণ খুবই কম। এবং এইটার উপরে যদি দেখা যায়, এটা তো মধ্য সামুদ্রিক শৈলশিলা তৈরি হচ্ছে, এর কাছাকাছি অংশে অবক্ষেপের পরিমাণও কিন্তু খুব কম। এই জায়গাগুলো আগে তৈরি হয়েছে, ফলে এর উপর পলিস্তর জমবে বেশি, এবং যত দূরে যাওয়া যায় ততই অবক্ষেপের গভীরতা, এখানে পলি জমা হচ্ছে বেশি, ফলে অবক্ষেপের গভীরতা বাড়তে থাকে। ফলে এটা একটা পয়েন্ট প্রমাণের। 3 নম্বর প্রমাণ সামুদ্রিক অবক্ষেপের বয়স। সামুদ্রিক অবক্ষেপের বয়স লক্ষ্য করলে দেখা যায় মধ্য সামুদ্রিক শৈলশিলা থেকে যত উপকূলের দিকে যাওয়া যায় অবক্ষেপের বয়স তত বাড়তে থাকে। উচ্চ তাপ প্রবাহ পরীক্ষা করে দেখা গেছে যে মহাসাগরের অন্য অংশের তুলনায় মধ্য সামুদ্রিক শৈলশিলাগুলিতে তাপপ্রবাহ 3 থেকে 4 গুণ বেশি। স্বাভাবিক, এই অংশ যেখান থেকে দুটো পাত সরে যাচ্ছে এই অংশে অগ্নুদ্গম হচ্ছে, ফলে এখানে তাপপ্রবাহ 3-4 গুণ বেশি। ফলে এই এতগুলো প্রমাণ, তোমরা 4টা প্রমাণ দিলেই যথেষ্ট কিন্তু 5 নম্বরের জন্য। অবশ্যই একটা ছবি দিয়ে দেবে। এরপরে আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। 2-এর দাগে এগুলি সবই প্রশ্নমান 2, প্রশ্নমান 3, মানে এগুলোর উত্তর লিখলে তোমরা 3-এ 3 পাবে। কোন বই থেকে সেটাও বলে দিচ্ছি। ঘূর্ণবাদ প্রতিভ ঘূর্ণবাদের পার্থক্য, এটা নতুন করে কিছু বলার নেই, তাও বলছি। তোমাদের সমস্ত বইতেই আছে। অরুণাভ মিশ্র রামকৃষ্ণ সেনের বইতে 79 পাতাতে দেখবে। কেন তোমাদেরকে আমি বইগুলো সিলেক্ট করে দিচ্ছি, দেখো এই যে এখানে ঘূর্ণবাদ, এখানে ঘূর্ণিঝড় প্রতিভ ঘূর্ণিঝড় লিখেছে, এটাই জানো তোমরা, ঘূর্ণবাদ প্রতিভ ঘূর্ণবাদ। এইখানে আমার মনে হয় প্রত্যেকটা বইয়ের চাইতে এখানে খুব কম কথাতে পার্থক্যের বিষয়গুলো তার আন্ডারে খুব কম কথা তুলে ধরা হয়েছে, যেটা অন্য কোনো বইতে কিন্তু এত কম কথায়, অর্থাৎ এত সংক্ষিপ্তের মধ্যে এত সুন্দর উত্তর পাবে না। তোমরা পারলে একটু স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে এটা হচ্ছে 79 পেজ থেকে, অরুণাভ মিশ্র রামকৃষ্ণ সেন। যদি তোমাদের কাছে বইটা না থেকে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে এখান থেকে লিখে নেবে। চলে যাব এগুলোর প্রশ্নমান 3, 2 নম্বরের মানে দ্বিতীয় কোশ্চেনে। স্থিতিশীল, গতিশীল এবং ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ কাকে বলে? মিশ্র সেনের বইতে 59 পাতায়, এই বইতেই 59। দেখো এখানে একদম সুন্দর করে তোমরা এখান থেকে লিখে নিতে পারো। গতিশীল পুনর্যৌবন লাভ, ভূ আলোড়নের ফলে ভূভাগের উচ্চতা বাড়লে নদীর ক্ষয় করার ক্ষমতা বাড়ে, একে গতিশীল পুনর্যৌবন লাভ বলে। এর আবার প্রকার রয়েছে, ভূভাগের উত্থানজনিত, আবার উত্থানটা আবার যদি ভূমিভাগ হেলে গিয়ে হয়, আরেকটা হচ্ছে নির্গম পথের পরিবর্তনজনিত। এরপর হচ্ছে সামুদ্রিক পুনর্যৌবন লাভ, অর্থাৎ ইউস্ট্যাটিক। তোমাদেরকে বলা হয়েছে গতিশীল, স্থিতিশীল এবং ইউস্ট্যাটিক, এই 3টে। এখানেই সুন্দর করে 3টে খুব সংক্ষেপে সংজ্ঞাগুলি লেখা আছে। এইটুকু লিখলেই তোমরা 3-এ 3, এখান থেকে এখান পর্যন্ত 3-এ 3 পাবে। তাহলে ইউস্ট্যাটিকটা একটু বলে নিই। ভূমিভাগের উত্থান ছাড়াই পৃথিবীব্যাপী সমুদ্রপৃষ্ঠের অবনমনের কারণে ক্ষয়ের শেষ সীমা থেকে ভূমির উচ্চতা বৃদ্ধি পেলে নদীর ঢাল এবং বেগ বৃদ্ধি পায়, একে সামুদ্রিক পুনর্যৌবন লাভ বলে। ভূমিভাগের উত্থান হচ্ছে না, কিন্তু সমুদ্রপৃষ্ঠের অবনমন, সমুদ্রপৃষ্ঠ যেখানটা আছে সেটা আরও নিচে বসে যাচ্ছে, এর কারণে ক্ষয়ের শেষ সীমা থেকে ভূমির উচ্চতা বৃদ্ধি পেলে নদীর ঢাল এবং বেগ, হঠাৎ করে নদী এখানে এসে মিলিত হচ্ছিল, এই আঁটার নিচে নেমে গেছে, তাহলে হঠাৎ করে এখানে নদীর ঢাল বৃদ্ধি পাচ্ছে। এই যে পুনর্যৌবন লাভ, একে বলছে ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ। স্থিতিশীল পুনর্যৌবন লাভ কোনটা? ভূ আলোড়নজনিত উত্থান বা সমুদ্রপৃষ্ঠের অবনমন ছাড়া নদীর ক্ষয় করার ক্ষমতা বৃদ্ধি পেলে তাকে স্থিতিশীল পুনর্যৌবন লাভ বলে। এটা মানে ভূ আলোড়নের কারণেও নয়, সমুদ্রপৃষ্ঠের অবনমনের কারণেও নয়। তাহলে কিসের কারণে? নদী বোঝা কমে গেলে বা নদীতে জলের পরিমাণ বেড়ে গেলে তখন নদীর একটু বেগ বেড়ে যায়, সেটাই পুনর্যৌবন লাভ। এছাড়া নদীগ্রাসের কারণে, এগুলোকে বলছে স্থিতিশীল পুনর্যৌবন লাভ। এরপরে চলে যাব
ইনসিটু এক্সিটু সংরক্ষণের পার্থক্য লেখো। এই জি অর্থাৎ হরে কৃষ্ণগিরির বইতে আছে এই যে অনিরুদ্ধ হাজরা এবং গিরি, এই বইতে 145 পাতাতে সুন্দর করে ছোট করে আছে, তোমরা এখান থেকে লিখে নেবে। প্রশ্নটা কি? ইনসিটু এক্সিটু সংরক্ষণ। দেখো তোমরা সব বইতে ইনসিটু, আর একটু ক্লোজ কর কাছে আন। দেখো ইনসিটু সংরক্ষণ এক্সিটু সংরক্ষণ সব বইতেই পাবে, কিন্তু এখানে একটুকুর মধ্যে কত সুন্দর ছোট ছোট করে সংজ্ঞা। ইনসিটুর সংজ্ঞা কি? প্রাকৃতিক বাসস্থানে বা নিজস্ব পরিবেশে যখন সংরক্ষণ হয় ইনসিটু, আর নিজস্ব বাসস্থানের বাইরে গিয়ে যখন জীব প্রজাতির সংরক্ষণ এক্সিটু সংরক্ষণ। প্রকৃতি কাদেরকে এভাবে সংরক্ষণ করা হয়? ইনসিটুতে বিপন্ন, বিপদসংকুল, বিরল উদ্ভিদ প্রাণী প্রজাতিকে। আর এক্সিটু সংরক্ষণ করা হয় অতি বিপন্ন বা গৃহপালিত জীব প্রজাতির সংরক্ষণ পদ্ধতিগুলোর নাম অবশ্যই মনে রাখবে, কারণ ইনসিটু এক্সিটু লিখতে গেলে এটাই হচ্ছে মূল ক্রাইটেরিয়া, যে ইনসিটুর কোন কোন পদ্ধতি অবলম্বন করা হয়? বায়োস্ফিয়ার রিজার্ভ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য। আর এক্সিটুতে চিড়িয়াখানা, উদ্ভিদ উদ্যান, জিন ব্যাংক, বীজ ব্যাংক ইত্যাদি। প্রধান উদ্দেশ্য জীববৈচিত্র্য সংরক্ষণ। এক্সিটু সংরক্ষণের প্রধান উদ্দেশ্য হচ্ছে ওই প্রজাতিকে সংরক্ষণ, শিক্ষা এবং গবেষণা। খাদ্য শৃঙ্খল, জীব প্রজাতির খাদ্য শৃঙ্খল স্বাভাবিক প্রকৃতির, এতে কিন্তু কোনো খাদ্য শৃঙ্খল গড়ে ওঠে না। যেমন ধরো চিড়িয়াখানায় যে বাঘ রাখা হয়েছে, তাকে মানে মানুষ নিয়ম করে খেতে দেয়, এখানে যে সে হরিণকে খাবে এরকম কোনো খাদ্য শৃঙ্খল গড়ে উঠবে এরকম কিন্তু গড়ে ওঠে না। এইভাবে তোমরা বিস্তৃতি, অংশগ্রহণ, প্রজাতির পরিবর্তন, সংরক্ষণের স্বাধীনতা, কত ছোট ছোট করে সুন্দর করে, যদি আমার পুরানো নোটগুলো পেয়ে না থাকো তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা লিখে নাও। 3 নম্বরের জন্য পরের প্রশ্ন বা লাস্ট প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি? এটার বলার কিছু অপেক্ষা রাখে না, এটা তোমরা মাধ্যমিক থেকে পড়ে আসছো। তাও আমি অরুণাভ মিশ্রের বই থেকে তোমাদেরকে ফলো করতে বলবো, যে এখানে যেগুলো যেই কারণে সমুদ্র স্রোতের সৃষ্টি হয় তার মধ্যে প্রধান কারণ মাধ্যাকর্ষণজনিত শক্তি, পৃথিবীর আবর্তনজনিত বিক্ষেপণ। আমার মনে হয় এখানে লেখাটা একটু কঠিন হবে। এইগুলো বাদ দিয়ে যেগুলো সমুদ্র বহির্ভূত নিয়ামক, সেগুলো হচ্ছে বাতাসের চাপের তারতম্য, ঘর্ষণজনিত শক্তি, বৃষ্টিপাত, বাষ্পীভবন, সূর্যারশ্মি, তাপীয় ফলের প্রকৃতি। এটা আমার মনে হয় তোমরা পিডিএফটা ফলো করবে বা তোমাদের টেনে যে নোটসটা পড়েছিলে সেটাই পড়বে, সেটাই অনেকটা সহজ হবে। এরপরে চলে যাব 2 নম্বরের প্রশ্নগুলোতে। 2 নম্বরে সুচার লাইন কাকে বলে, রিয়া উপকূল, ফিওর উপকূলের পার্থক্য, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে, রেড ডেটা বুক কাকে বলে। এটা তোমাদেরকে আগেই আমি বলেছি যে আমি 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো লিখে নেব। সুচার লাইন হচ্ছে যে রেখা বরাবর দুটো অভিসারী পাত মিলিত হয়, এই লাইনটাকে বলছে সুচার লাইন। মহাদেশীয় পাত যখন পরস্পর জোড়া লেগে যায় তাকে বলে সিবন রেখা বা সুচার লাইন। রিয়া উপকূল আর ফিওর উপকূলের পার্থক্য কি? রিয়া উপকূল হচ্ছে নদী উপত্যকা সমুদ্রের তলের নিচে নিমজ্জিত হয়ে তার আকৃতিটা হবে ফানেলের মতো, আর হিমবাহ উপত্যকা সমুদ্রের তলের নিচে নিমজ্জিত হয়ে ইউ আকৃতির যে উপকূল গঠন করে তাকে বলে ফিওর উপকূল। এটাই মূল পার্থক্য। এবার 3 নম্বরে এলে আমরা তখন আরও 2-3টে পার্থক্য লিখতাম, কিন্তু এখানে শুধু সংজ্ঞা দুটো এবং আকৃতি, এখানে ফানেল আকৃতি, এখানে ইউ আকৃতি বলে দিয়েছি, মানে দুটো হয়ে গেছে, এতেই হবে। ঘূর্ণবাতের চক্ষু, আমরা জানি ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে 10 থেকে 20 কিমি ব্যাসযুক্ত যে শান্ত আবহাওয়াযুক্ত অধিক উষ্ণতা ও সর্বাধিক নিম্নচাপযুক্ত স্থান তাকে বলা হয় ঘূর্ণবাতের চক্ষু। লাস্ট প্রশ্ন, রেড ডেটা বুক কাকে বলে? আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সংরক্ষণ সংস্থা IUCN কর্তৃক প্রতিষ্ঠিত সার্ভাইভাল সার্ভিস কমিশনের উদ্যোগে রচিত বিলুপ্ত, বিপন্ন, সংকটাপন্ন উদ্ভিদ ও প্রাণীর তথ্যভিত্তিক যে পুস্তক। তাহলে এই বইয়ের মধ্যে কি লেখা থাকে? বিলুপ্ত, বিপন্ন, সংকটাপন্ন উদ্ভিদ এবং প্রাণীর তথ্য লেখা থাকে, একে বলে রেড ডেটা বুক। তাহলে বুঝতেই পারছো 2 নম্বরের সমস্ত প্রশ্ন শুধু এই পেজে যে লিখে দিয়েছি এরকম নয়, আগের পেজগুলোর কিন্তু সমস্ত লিখে দেওয়া আছে। ফলে অবশ্যই চ্যানেলে চোখ রাখো, যদি নোটিফিকেশান না আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। নোটিফিকেশান না এলে চ্যানেল ভিজিট করে হলেও এগুলো কিন্তু আগের ক্লাসগুলো দেখে নিবে। অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করার সাথে সাথে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে।